জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি এই যে আলেম ওলামাদের উপরে যে নিপীড়ন হয়েছে ফ্যাসিবাদী আমলে, তার কারণটি একটু বিশ্লেষণের চেষ্টা করব। এই আলেমদের ভিতরে যে ট্যাগ দেওয়ার কাজটি, এই কাজটি কিন্তু শুরু হয়েছিল গত সরকার আসার আগেই। গত সরকার বলতে আমি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কথা বলছি। এটা যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, তখনই বাংলাদেশের আলেম সমাজকে আক্রমণ করে, বিশেষ করে ইন্ডিয়াতে এবং অন্যান্য কিছু পাশ্চাত্য দেশেও প্রচারণা শুরু হয় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কথা বলে। এবং তাদের প্রধান উদ্দেশ্যটা ছিল যে এই জঙ্গিবাদের উত্থানের কথা যদি বলা যায়, তাহলে বাংলাদেশের যে আলেম সমাজ এবং ইসলামপন্থী মানুষ আছেন, তাদেরকে এক ধরনের মানসিকভাবে বিপর্যস্ত করা সম্ভব হবে, এবং দ্বিতীয়ত তাদের সম্পর্কে সারা বিশ্বে এক প্রচারণা চালানো সম্ভব হবে। কারণ সেই সময় আপনাদের মনে আছে যে 9/11-এর পরে সারা পৃথিবীতে একটা ইসলামোফোবিক একটা পরিবেশ তৈরি হয়েছিল, এবং আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত, সেই রাষ্ট্রটি বাংলাদেশকে করায়ত্ত করবার জন্য তারা ইসলামোফোবিক যে বিশ্বের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, সেই এনভায়রনমেন্টের তারা সুযোগ গ্রহণ করে, এবং সুযোগ গ্রহণ করার মাধ্যমেই তারা কিন্তু সরকারে তাদের একটা দালাল একটি সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে সক্ষম হয়। এবং রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার পরে তাদের প্রধানত দুটো উদ্দেশ্য ছিল। একটি উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকে ধ্বংস করে দেয়া, আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ জনগণ, সেই জনগণকে বিপর্যস্ত করে ফেলা এবং সেই জনগণের উপরে প্রভুত্ব বিস্তার করা। এবং রাষ্ট্র ক্ষমতায় যে নিরাপত্তা ব্যবস্থা, এটাকে ধ্বংস করবার জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে 2009 সালে যে পিলখানায় পিডিআরে যে হত্যাকাণ্ড চালানো হয়, এবং এই হত্যাকাণ্ড চালানোর মাধ্যমেই আসলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়, এবং যার ফল আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আমরা ঠিক মতো কন্ট্রোল করতে পারছি না, কারণ আমাদের নিরাপত্তা ব্যবস্থার যে সংগঠনগুলো, সেগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে। পুলিশকে দুর্বল করা হয়েছে, বিডিআর ধ্বংস করে দেওয়া হয়েছে, পরে বিজেপি নামে এটাকে নতুন একটা প্রতিষ্ঠানের জন্ম দেওয়া হয়েছে, যেটা স্বাভাবিকভাবেই দুর্বল একটা প্রতিষ্ঠান। সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে, করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষাকে শেষ করা হয়েছে। আর দ্বিতীয়ত আমাদের আলেমদের উপরে জুলুম করা হয়েছে এবং আলেমদের ধ্বংস করবার চেষ্টা করা হয়েছে। কারণ বাংলাদেশে যদি আমাদের ইসলামী চেতনা আমাদের অক্ষুণ্ণ থাকে, তাহলে ভারত খুব ভালো মতোই জানে যে এই দেশকে করায়ত্ত করা সম্ভব হবে। একটা 90% মানুষ যেখানে ইসলাম ধর্মাবলম্বী, সেই দেশে আমরা যদি ইসলামিক স্পিরিটে আমরা একতাবদ্ধ থাকতে পারি, তাহলে এই দেশকে কোনোভাবেই এটাকে আটকে রাখা সম্ভব না। এবং এই কারণেই এই জঙ্গিবাদের নাম দিয়ে এই বাংলাদেশের এবং আরো বিভিন্ন নাম দিয়ে বাংলাদেশের ইসলামী যে প্রো ইসলামিক ফোর্স, তাকে আক্রমণ করা হয়েছে, এবং তার জন্যই আপনাদের উপরে এই জুলুম চলেছে। এবং সেই জুলুমকেই আমরা প্রকাশ করতে চেয়েছি, আবার নতুন করে যখন আবার পত্রিকা প্রকাশ করবার আমরা সুযোগ পেলাম। এবং তার ফলেই একটু আগে যে রহমানী সাহেব বলছিলেন যে কি বিভিন্ন নামে তারা বানোয়াট সংগঠনের নাম করে তারা প্রচারণা চালিয়েছে সারা বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে, এবং সেই প্রচারণা কিন্তু আজও শেষ হয় না। আজকে যদি আপনারা বাংলাদেশের, আজকে আমার দেশের লিড নিউজ আপনারা দেখেন, তাহলে দেখবেন যে গতকাল একটা সেমিনার হয়েছে দিল্লিতে, এবং আবার সেই সেমিনারে ইসলামী জঙ্গি কার্ড তারা নিয়ে আসার চেষ্টা করছে। কারণ যে ভারতীয় দালাল গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় ছিল 15 বছর ধরে, এবং যাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে এক ধরনের অঘোষিত উপনিবেশে পরিণত করেছে, এবং যাদের মাধ্যমে আলেমদের উপরে অত্যাচার করা হয়েছে, মুসলিম জনগোষ্ঠীর উপরে অত্যাচার করা হয়েছে, তারা এখন ভারতেই আশ্রয় লাভ করেছে, এবং ভারতেই এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রে ভারত সরকার সম্পূর্ণভাবে সম্পৃক্ত, এবং ভারতের ডিপ স্টেট এটার সাথে জড়িত।
সেই ডিপ স্টেট আবার নতুন করে সব কাজে ব্যর্থ হয়ে, বিভিন্ন কার্ডে ব্যর্থ হয়ে আবার তারা ইসলামী জঙ্গি কার্ড ব্যবহার করবার চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে যে এই যে বিভিন্ন যে আমরা অস্থিরতা, বিভিন্ন সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, সেই সহিংসতার মধ্যেও আপনাদের বুঝতে হবে যে এই সহিংসতার মধ্যেও এই ষড়যন্ত্র জড়িয়ে আছে। যেমন রাজবাড়িতে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ঘটার তো কোনো কারণ ছিল না। যদি প্রশাসন সময় মতো ব্যবস্থা নিত, তাহলে এরকম একটা দুর্ভাগ্যজনক এবং চরম নিন্দনীয় পরিস্থিতির তৈরি হতো না। কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয় নাই। কেন নেয় নাই প্রশাসন? এরকম একটা সিরিয়াস ব্যাপারে প্রশাসন চুপ থাকলো কেন? এই প্রশ্ন তো আমাদেরকে করতে হবে। সেখানেই সন্দেহ হয়, যেটা রফিক ভাই একটু আগে বললেন, যে প্রশাসনের মধ্যে কি এখনো ফ্যাসিস্ট বীজ রয়ে গেছে কিনা। যদি না থাকবে, তাহলে যদি রাজবাড়ির ঘটনা সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিত, তাহলে এ ধরনের একটা চরম নিন্দনীয় কাজ হতো না। আমরা নিন্দা জানাই। কারোরই কবর এভাবে কবরে এবং সেই লাশকে বিকৃত করা আমাদেরকে নিন্দা জানাতেই হবে। এবং আমাদের বুঝতে হবে এই জিনিসগুলো করানো হচ্ছে কেন করানো হচ্ছে? আবারও জঙ্গিবাদের টাইটেল দেওয়ার জন্য করানো হচ্ছে। যেমন পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন যেটা হাটাজারিতে হলো, সেটাও কিন্তু স্বাভাবিকভাবে দেখার কোনো কারণ নাই। এর পিছনেও আপনারা দেখতে পাবেন হয়তো দুদিকেই এই শত্রুপক্ষ তারা কাজ করছে এবং দুদিকের মধ্যেই কাজ করছে। হেফাজতের মধ্যেও কাজ করছে এবং আহলে সুন্নাহর নামে যারা এটা করেছেন তাদের মধ্যেও কাজ করছে। এবং এদের মধ্যে অনেকে তো আমরা জানি যারা ফ্যাসিবাদী শক্তির সহায়ক হিসেবে কাজ করেছেন। আমরা তো এটা দুর্ভাগ্যজনক যে আমাদের টুপি দাঁড়িয়েওয়ালা মানুষের মধ্যেও তো ফ্যাসিস্টরা আছে, এটা তো সত্য কথা। এবং সেই ফ্যাসিস্টরা তো এখনো কাজ করছে এবং তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত কদিনের মধ্যে। কাজেই এখানে আলেম ওলামারা আছেন, ইব্রাহিম ভাই আছেন, এখানে রাজু সাহেব আছেন, এখানে রামানি সাহেব আছেন, এখানে ইসলামাবাদী আছেন, রফিক ভাই আছেন। আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে জনগণকে সতর্ক করবার জন্য, আলেম ওলামাদের সতর্ক করবার জন্য। আমরা যেন কোনোভাবে এই বিভক্তির মধ্যে না পড়ি এবং এই ধরনের কোনো প্রচারণা যেন আমাদের বিরুদ্ধে না করতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক করতে হবে। কারণ ভারত এখন পর্যন্ত তার পরাজয় মেনে নেয় নাই। আমি যে কথাটা বহুবার বলেছি যে বাংলাদেশে ভারতের যে পরাজয় হয়েছে, এটা ভারতের মানে 1947 সালের পর থেকে ইন্ডিয়ার এত বড় জিওপলিটিক্যাল ডিজাস্টার হয় নাই যেটা বাংলাদেশে হয়েছে। কারণ বাংলাদেশে ইন্ডিয়া ধরেই নিয়েছিল যে, তারা তো বলেছে তাদের এক জেনারেল যে বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। এটা তাদের একটা দম্ভ ছিল যে এই বাংলাদেশ হাসিনার মাধ্যমে তারা কিনে নিয়েছে, বাংলাদেশ দখল করে নিয়েছে, সেনাবাহিনী ছাড়াই দখল করে নিয়েছে। কাজে সেই দখলের বাইরে বাংলাদেশ আর কখনো যাবে না। সেটাতে পরাজিত হয়েছে ভারত। এই পরাজয় ভারত এত সহজে মেনে নেবে না, এটা আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। কাজেই রাজনৈতিক দলের কথা বলে লাভ নাই। এখানে রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, তারা বলবেন রাজনৈতিক দলের মধ্যেও যে বিভেদ, এটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য না। রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাষ্ট্রের স্বাধীনতার প্রশ্নে, ঈমান আকীদার প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত না। এটাই আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলের মধ্যে। আপনারা প্রতিযোগিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, সরকারে এক দল যাবেন আর এক দল বিরোধী দল হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কিছু করবেন না যাতে রাষ্ট্রের স্বাধীনতা বিনষ্ট হতে পারে, রাষ্ট্রের স্বাধীনতা হুমকির মধ্যে পড়তে পারে, ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হতে পারে। এই কাজটি আপনারা দয়া করে করবেন না। এবং একই সাথে আলেমদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোন রকম চরমপন্থা দেখলেই আগে থেকে সাবধান করেন। এই সাবধানতাটা করা দরকার। এবং এই চরমপন্থা কিন্তু আমাদের নেচারের সাথে যায় না, এটা কিন্তু করা হচ্ছে একটা ষড়যন্ত্রের পার্ট হিসেবে করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি সরকারের আমলে সবগুলো উপজেলাতে একই দিনে বোমা হামলা হলো। এটা স্বাভাবিক ঘটনা না, এটা কোনো আলেম এই বোমা হামলা করে নাই। এই বোমা হামলার পিছনে কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এবং এখনো যে কাজগুলো হচ্ছে, হাটহাজারীর ঘটনাই বলেন আর রাজবাড়ির ঘটনাই বলেন, এর মধ্যেও কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যাতে বাংলাদেশকে আবার নতুন করে একটি জঙ্গি রাষ্ট্র দেখানো যায়, যে জঙ্গি রাষ্ট্রের নাম দিয়ে আপনাদের সবার উপরে জুলুম করা হয়েছে।
এবং এই জুলুমের তো কোনো শেষ নাই। যে জুলুম করা হয়েছে, এই জুলুম নিয়ে বলতে গেলে আমাদের দিনের পর দিন কেটে যাবে সেই জুলুমের সব কাহিনী বলতে গেলে। তো আমি বিশ্বাস করি আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে স্বাধীনতা মহান জুলাই বিপ্লবে অনেক রক্তের বিনিময়ে আমরা ফিরিয়ে এনেছি, এই স্বাধীনতা আর বেহাত হবে না ইনশাআল্লাহ, যদি আমরা একতাবদ্ধ থাকতে পারি। এবং সেখানে আমি আশা করি একটা মানে মরাল কনসিয়াস হিসাবে আলেম ওলামারা তাদের কাজ করবেন। তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে, পুরো সমাজকে, পুরো রাষ্ট্রকে তারা মরালিটি শিক্ষা দেবেন। এই মরালিটি শিক্ষা দেওয়াটাই আমি মনে করি আলেমদের প্রধান কাজ হওয়া উচিত।